আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্র এখন প্রত্যক্ষ হয়ে গেল গোটা বিশ্বের কাছে। বহু বছর ধরে আমেরিকা তার এই ডিপ স্টেটের ষড়যন্ত্র চালাচ্ছে, আর এভাবে একটার পর একটা দেশকে ধ্বংস করেছে। কিন্তু সেটা এতদিন প্রায় গোপনে গোপনে চলছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তার সেই নগ্ন রূপ। এই দুদিন আগেই কি ঘটনা ঘটেছে? সাউথ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। কারাকাসে কি হয়েছিল? কারাকাসে হঠাৎ করে আক্রমণ হয় এবং কারাকাসে বম্বিং হয়। পাশাপাশি ভেনেজুয়েলার সমস্ত মিলিটারি ক্যাম্পকে ধ্বংস করে দেওয়া হয়, আমেরিকা করে। এবং তার পরবর্তীতে যেটা হয়েছে সকলের কাছে স্পষ্ট, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরা এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হয় কোথায়? আমেরিকায়। কিসের অভিযোগ দেখানো হয়েছে? আমেরিকা একটা গালভরা কথা বলেছে, সেটা হচ্ছে যে মাদকদ্রব্য পাচারের অভিযোগ, অর্থাৎ ভেনেজুয়েলা মাদকদ্রব্য পাচার করছিল এবং যার ফলে আমেরিকার তরুণ প্রজন্ম, ইয়াং জেনারেশন ক্ষতিগ্রস্ত হচ্ছিল, এই অভিযোগটা দেখানো হয়েছে। এবার এটা তো অবশ্যই একটা অভিযোগ, পুরোপুরি মিথ্যে নয়, কিছুটা হলেও সত্য, কিন্তু এর ভিতরে আরো অনেক কিছু লুকিয়ে আছে। তাহলে কেন এটা হলো, কি রাজনীতি চলছে এর পিছনে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে কথা বলবো আপনাদের সাথে। তাহলে যে অভিযোগ যে মাদকদ্রব্য পাচার এবং নিকোলাস মাদুরা একজন স্বৈরাচারী শাসক, একনায়কতন্ত্রের পূজারী, এই যে বিষয়গুলো উঠে এসেছে, এগুলো কি পুরোটাই মিথ্যে? না, পুরোটা মিথ্যে নয়। আসলে মাদকদ্রব্য পাচার হয়েছে, কারা করেছে, কেন করেছে? আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে খুব স্পষ্ট যে নিকোলাস মাদুরার সাথে কিন্তু আমেরিকার সম্পর্ক অতটা ভালো নয়, যতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাশিয়ার সাথে। তাহলে এই যে মাদকদ্রব্য পাচারের বিষয়টি, কি প্ল্যান আছে এখানে? হ্যাঁ, রাশিয়ার অবশ্যই একটি পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল। সেটা হচ্ছে যে মাদকদ্রব্য পাচার বেশি করে করা বা ড্রাগস বেশি করে পাঠানো আমেরিকার তরুণ প্রজন্মকে কিছুটা হলেও নেশাগ্রস্ত বা অ্যাডিক্টেড করে ধ্বংসের দিকে পাঠানো। এবার প্রত্যেকেই আমরা যেটা জানি যে তরুণ প্রজন্ম তো অবশ্যই একটা দেশের মেরুদণ্ড, সেটাকে ধ্বংস করতে পারা মানে অবশ্যই দেশটা ভিতরে ভিতরে ফোপড়া হয়ে যাবে। এই প্ল্যানিং রাশিয়ার এবং ভেনেজুয়েলার সমর্থনে চলছিল। এটা পুরোটা অসত্য নয়, কিছুটা এখানে সত্যতা আছে। ঠিক যেমনটা ইংরেজরা ভারতীয়দের সাথে করেছিল। ফলে আমেরিকায় এই ড্রাগস পাচার বেশি করে করানোর যে বিষয়টি, যার ফলে কলেজ, ইউনিভার্সিটি, ক্লাব, পাব, বার, এই জায়গায় তরুণ প্রজন্ম যাতে বেশি করে অ্যাডিক্টেড হয়ে যায়। এবার এই অভিযোগটা তো ঠিক আছে, এটা আমেরিকা দেখিয়েছে গোটা বিশ্বের কাছে, কিন্তু এর আসল সত্যতা কি? কেন হঠাৎ করে ভেনেজুয়েলা দখল করলো আমেরিকা? একদম বাস্তব কথা, ভেনেজুয়েলার কথা আমরা সব থেকে বেশি করে জেনেছি, সেটা হলো নোবেল পুরস্কার পাওয়ার পর। করিনা মাসাদো নোবেল পুরস্কার পেলেন শান্তিতে তারপর। তো এইটাই আমি আসছি। তার আগে ভেনেজুয়েলা গোটা বিশ্বের যে খনিজ তেল আছে, খনিজ তেলের ভান্ডার আছে, তার মধ্যে 17% তেল শুধু ভেনেজুয়েলার আছে। ফলে বিশ্বের 1 নম্বর। সৌদি আরবও নয়, ইরানও নয়, ভেনেজুয়েলা। এটা খুব বড় একটা পয়েন্ট। এবং তেলের যে এখন মূল্য, সেটা সকলেই আপনারা জানেন। এখন খনিজ তেলের জন্য একটা দেশ একটা দেশের সঙ্গে লড়াই করছে। রাশিয়া, চীন, সকল শক্তিশালী দেশ এখন মুখিয়ে আছে। ফলত এই যে বিষয়টি, এখান থেকে সূত্রপাত। এবার প্রথম থেকেই কি আমেরিকার সাথে ভেনেজুয়েলার সম্পর্ক খারাপ ছিল? না। প্রায় 2018 পর্যন্ত
আমেরিকা পার ডে ভেনেজুয়েলার থেকে প্রায় 5 লক্ষ ব্যারেল করে তেল কিনত। পরবর্তীতে ভেনেজুয়েলা সরকার এবং নিকোলাস মাদুরা, তার সাথে যেহেতু রাশিয়ার সম্পর্ক খুবই ভালো, ফলত এই যে তেলের বিনিময় থেকে শুরু করে এনার্জির যে প্রোগ্রাম, আদান প্রদান, রাশিয়া চায়নাকে চিপ রেটে তেল দেওয়া, ঠিক এই বিষয়টি আমেরিকার একেবারেই পছন্দ হলো না। এবার তারপর থেকেই শুরু হলো একটু একটু করে পরিকল্পনা। কিন্তু এখানে প্রশ্ন আসে যে আমেরিকা অবশ্যই শক্তিশালী দেশ এবং বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ, কিন্তু তার মানে কি এটা যে এতটা অমানবিকভাবে যে তোমার রিসোর্স আমি ব্যবহার করব, যদি না করতে দাও আমি মানুষ মারতেও পিছু পা হব না, দ্বিধা করব না। ঠিক সেটাই হয়েছে। কারাকাসে যখন বম্বিং হলো, প্রায় 400-র কাছাকাছি মানুষ মারা গেছে, সেটাতে কোনো সমস্যা নেই আমেরিকার, কারণ মানবিকতার ঊর্ধ্বে চলে গেছে আমেরিকা এখন ক্ষমতার লোভে। আমার কথা শুনবে না, আমি দেশটাকেই শেষ করে দেব। আমরা দেখতে পেয়েছি ইরানের অবস্থা কি, ইরাকের অবস্থা কি, আফগানিস্তানের অবস্থা কি, লিবিয়ার অবস্থা কি, একই রকম ভাবে বাংলাদেশ প্রত্যক্ষ উদাহরণ। ফলে এই যে প্রত্যেকটা বিষয় একের সাথে একজন কিন্তু কানেক্টেড। এমন নয় যে এটা খুব মানে এই আক্রমণ যে ভেনেজুয়েলার উপর আক্রমণ খুব ইম্পালসিভ একটা ডিসিশন না, এটা এটা আসলে হওয়ার ছিল, অনেকদিন ধরে চলছিল চলছিল চলছিল, তারপর একদম ডিরেক্ট অ্যাকশন। ঠিক যেমন পরিকল্পনা করা হয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে, ঠিক সেভাবেই ভেনেজুয়েলা সরকারকেও ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু যেহেতু ট্রাম্প সরকার ভীষণ অ্যাগ্রেসিভ, বেশি দিন সময় নষ্ট না করে যেভাবে যেহেতু হচ্ছে না টাইম লাগছে, তো ডিরেক্ট একেবারে অ্যাকশন নিয়ে নেওয়া হয়েছে। তাহলে পরিকল্পনাটা কেমন ছিল? এবং আমেরিকার ডেল্টা ফোর্সই কিন্তু এই কাজটা করেছে। আগেও যেরকম আমরা যদি ইরাকের ক্ষেত্রে দেখি, লিবিয়ার ক্ষেত্রে দেখি, একই রকম ভাবে। ফলে আমেরিকার কাছে সব আছে, টাকা আছে, টেকনোলজি আছে, টাকাটা সব থেকে বড় বিষয়, সব থেকে বেশি টাকা, টেকনোলজি এবং তার সাথে সাথে ইন্টেলিজেন্সি, সব কিছুই ভরে ভরে আছে। আর তার প্রয়োগ হচ্ছে ঠিক এই দেশগুলোতে। পূর্ব পরিকল্পিত প্ল্যান হচ্ছে, তারপর একটা একটা করে এই যে আমেরিকার এজেন্টরা সেই দেশগুলোর মধ্যে যাচ্ছে এবং তাদের পুতুল হয়ে কাজ করছে। তাহলে কেমন বিষয়টা হয়েছে? তাহলে ভেনেজুয়েলা কি এখন দখল হয়ে গেছে পুরোপুরি? আমেরিকা কি এবার ওখানে রাজত্ব করবে? এটা প্রশ্ন সকলের মনের মধ্যে আসবে। আসলে বিষয়টা একটু অন্যরকম। এখন আমরা কি দেখতে পেয়েছি যে এখন তার ওরকম হয় না যে আহ, যেমন আগে আমরা দেখেছি ইংরেজরা বা যখন মোগলরা আমাদের ওপর শাসন করেছে, আমরা তখন পরাধীন ছিলাম। কিন্তু এখন বিষয়টা কি হয়, যে একটা ছায়া সরকার তৈরি করে দেয়া হয়, বা আমেরিকার যে এজেন্ট হয়ে আসলে একটা দেশে বসিয়ে দেয়া হবে, সে তার দেশেরই লোক। একটা উদাহরণ দিই, যেমন বাংলাদেশ। বাংলাদেশ কি হলো প্রথমে, যে অনেক দিন ধরে পরিকল্পনা চলছিল এবং আমেরিকার ঠিক উদ্দেশ্য কি ছিল, যে বাংলাদেশের সমস্যা এখন ঠিক কোন জায়গায় এবং সেই দুর্বলতাটাকে খুঁজে বার করা। কারণ এমনি এমনি তো সরকার ফেলে দেওয়া যায় না, সেই দুর্বলতাটা কোথায় সেটাকে খুঁজে বার করতে হবে এবং সেটা খুঁজে বার করে তারপর তারপর এই ডিপ স্টেট কাজ করবে, সব রকম দিক থেকে কাজ করবে, ফান্ডিং দেবে, প্রচার করবে, নানান রকম ভাবে সামনে নিয়ে আসবে সব বিষয়গুলোকে। ধীরে ধীরে তাহলে দেখা গেল ওখানে যে ছাত্রদের মনে একটা ক্ষোভ আছে বাংলাদেশে। ফলে ছাত্রদের মনের মধ্যে ক্ষোভ আছে মানে ছাত্রদেরকে উত্তপ্ত করতে হবে এবং ছাত্রদেরকে উত্তপ্ত করার পরিণতি আজকে আমরা দেখতে পাচ্ছি। আর তারই সাথে তাহলে এবার যেহেতু সেখানকার প্রধানমন্ত্রী যদি না থাকে তাহলে কে আসবে? সরকার ফেলে দেয়া মানে প্রধানমন্ত্রী নেই। তাহলে হাসিনা সরকার আমেরিকাকে পুরোপুরিভাবে সাহায্য করেনি, আর সেটা ঠিক আমেরিকার পছন্দ নয়।
তাই বাংলাদেশের সরকারকে ফেলে দেওয়া হলো এবং ইউনুসকে এখন প্রধান উপদেষ্টা করা হয়েছে। এবং এই ইউনুস পুরোপুরিভাবে আমরা কি জানতাম, সে আমেরিকায় থাকতো এবং তার পরবর্তীতে বাংলাদেশের এই এখন প্রধান উপদেষ্টা হিসেবে আছে। কিন্তু ইউনুসকে নিয়ে যে এত প্রচার, এত করে দেখানো এবং নোবেল পুরস্কার দেওয়া, তার পরবর্তীতে চারিদিকে মোহাম্মদ ইউনুসের নাম সকলের কাছে পৌঁছে যাওয়া এবং বাংলাদেশের গর্ববোধ হওয়া যে আমাদের দেশ থেকে নোবেল পুরস্কার পেয়েছে, আমাদের দেশের মানুষ নোবেল পুরস্কার পেয়েছে, ভীষণ জ্ঞানী, ভীষণ পণ্ডিত মানুষ, তাহলে হাসিনা সরকার যখন চলে গেল তাহলে ইউনুস আসুক, আমরা সাদরে গ্রহণ করে নেব। সেটাই হয়েছে, সাদরে গ্রহণ করেছে বাংলাদেশ। ফলত এই ইউনুস সরকার কি করে আমেরিকার এজেন্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করলো। এবার আমেরিকা যেমনটা বলবে সেই মতো কাজ করবে। তেমনি ঠিক যদি আমরা একই রকম ভাবে আরেকটা ইতিহাস দেখি, সেটা কি, মানে একই রকম যে পরিকল্পনা, সেটা হচ্ছে যে ভেনেজুয়েলার করিনা মাসাদোকে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং যখন করিনা মাসাদো নোবেল পুরস্কার যখন সে সম্মানিত হয়, তিনি যখন বলেন যে এই পুরস্কার এক প্রকার যে আমি উৎসর্গ করছি ডোনাল্ড ট্রাম্পকে, তখন থেকেই অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল বিষয়টা যে একই রকম বিষয় আবার হতে চলেছে। যেমন বাংলাদেশে হয়েছে সেরকমই আবার ভেনেজুয়েলাতেও হতে চলেছে। এবার মাসাদো এখন নতুন সরকার গঠনের দিকে ঝুঁকেছে। মাসাদো তাহলে যদি এখন সেখানকার রাষ্ট্রপতি হয়, সে তাহলে কার হয়ে কাজ করবে? অবশ্যই আমেরিকার হয়ে। ফলে এখন এইভাবে দখলদারি চলে। তাহলে রাষ্ট্রপতি অবশ্যই সেই দেশের হলো, সেই দেশের জনগণই তাদের মধ্যে থেকেই কেউ একজন হলেন, কিন্তু দেশের যাবতীয় সম্পদের উপর কন্ট্রোল থাকবে আমেরিকার। তো এই হচ্ছে একটা প্ল্যান, এইভাবে পুরোপুরি চলছে একটার পর একটা। এবার আমেরিকার আরেকটা কি উদ্দেশ্য, মানে যেভাবে এই কাজগুলো হচ্ছে সেটাই বলবো আর কি। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো যে অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দেওয়া। অর্থাৎ ঠিক আমরা ইরানে যেমন দেখেছিলাম, ইরানের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। যখন ইসলামিক রিভলিউশন এলো, তারপর থেকে আমেরিকার সাথে এবং পশ্চিমা দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক খারাপ হতে শুরু করে এবং তার পরবর্তীতেই তেলের উপর স্যাংশন চাপিয়ে দেওয়া হয়, না অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেওয়া হয় সব বিষয়ের উপর, সব জিনিসের উপর। ফলে ধীরে ধীরে অর্থনীতি একেবারে ধ্বংসের মুখে আসতে শুরু করলো এবং সে যেটা হয়েছে ইরানে, একই রকম ব্যাপার চলছে ইরানেও, সরকার ফেলে দেওয়ার ব্যাপার চলছে। ফলে এখানেও তাই অর্থনীতি একেবারে ধ্বংস করে দেওয়া। এত তেল তো আছে ঠিক আছে, কিন্তু স্যাংশন করে চাপিয়ে দেওয়া হলো। ফলে ধীরে 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 অর্থনীতি কমতে শুরু করলো এবং ভেনেজুয়েলার এখন অর্থনীতি একেবারে শেষ। তাই তরুণ প্রজন্ম, সাধারণ মানুষের ক্ষোভ কোথায় সব থেকে বেশি তৈরি হয়? সেই সরকারের প্রতি। যখন বেকারত্ব বেড়ে যায়, খাদ্যের সংকট দেখা দেয়, এই সব কারণগুলো প্রধান, মানে যেগুলো একদম মৌলিক চাহিদা, সেইগুলোতেই যখন প্রথম সংকট দেখা দেয় সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। তাই ভেনেজুয়েলার কিছু সংখ্যক মানুষ তারা খুব উল্লাস প্রকাশ করছে। কেন? কারণ সরকার পড়ে গেছে। তাই আমেরিকার এই সিদ্ধান্তে কিছু সংখ্যক মানুষ খুব আনন্দিত, কারণ তারা এবার ভাবছে যে হয়তো এবার আমাদের অর্থনীতি থেকে শুরু করে সমস্ত কিছু আবার খুব ভালো হবে। এবার বিষয় হলো অর্থনীতি একেবারে ধ্বংস করে দেওয়া। তাহলে দেশটার, এটা আমি যখন ইরান নিয়ে কথা বলছিলাম তখনও বলেছিলাম যে একটা দেশকে, মানে কোনো যদি দেশ শত্রু হয়, সেই দেশের অর্থনীতিকে শেষ করে দাও, তাহলেই ধীরে ধীরে সেই দেশ এমনি পায়ের কাছে এসে মাথা ঠুকবে। এই অবস্থা। ভেনেজুয়েলার অবস্থাটাকেও সেই রকম করে দেওয়া হয়েছিল এবং সাধারণ মানুষকে ভীষণভাবে যে উত্তেজিত করা এবং পাশাপাশি একই রকমভাবে ঠিক বাংলাদেশের মতো অবস্থা হয়েছিল, কিন্তু সরকার পড়েনি, তাই ট্রাম্পের আর ধৈর্যও ছিল না, আর পেশেন্স লেভেল কাজ করেনি, তাই এতদিন সহ্য না করে তোলো বলে তাকে ধরে নিয়ে চলে যাওয়া হয়। এই যে বিষয়টি, এবং ডোনাল্ড ট্রাম্পের নিজের বক্তব্য কি যে
তাদের সেনাবাহিনী, তাদের মিলিটারি যে এই অপারেশনটা করতে যে খরচা হয়েছে, সে খরচাটাও ভেনেজুয়েলা থেকেই উঠে চলে আসবে তেলের জন্য। ফলে এই যে প্রত্যেকটা বিষয় কিছু প্রশ্নের জন্ম দেয়। আমেরিকা এইভাবে যে কাজ করছে, প্রতি বিশ্বের সকল দেশের সকল মানুষের কাছে খুব স্পষ্ট তো এটা, কোনো প্রশ্নচিহ্ন তো এখানে নেই অন্তত, কারণ সকলের চোখের সামনে হচ্ছে বিষয়টা। কিন্তু বিশ্বের অধিকাংশ দেশ চুপ, কারণ এটা আমেরিকা করছে। ঠিক এই রকমই যখন আমরা দেখেছিলাম যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় আমেরিকা অনেক বড় বড় কথা বলেছিল, অনেক বড় বড় কথা বলেছিল, এবং হত্যালীলা চলছে এরকম কথাও বলেছিল। পাশাপাশি যখন রাশিয়া যখন এই কথা বলে, এই অভিযোগ তোলে যে ইউক্রেন যদি নাটো জয়েন করে তাহলে সেটা ইউক্রেন অবশ্যই হুমকির আহ, একটা অবস্থা তৈরি হবে রাশিয়ার জন্য, কিন্তু আমেরিকা সেটাকে উপেক্ষা করে, কারণ আমেরিকা নিজেই আসলে রাশিয়ার পাশে ইউক্রেনকে, আহ, চীনের পাশে জাপানকে তাইওয়ান নিয়ে ঝামেলা লাগিয়ে রেখে দেয়, পাশাপাশি ইন্ডিয়ার পাশে বাংলাদেশ পাকিস্তানকে, মানে ঠিক এই রকম ভাবে একটা দেশের, শক্তিশালী দেশের পাশে আর একটা দেশকে সারাক্ষণ যুদ্ধের মতো করে আবহাওয়া তৈরি করে দাঁড় করিয়ে দেওয়া। কারণটা কি? কারণটা যাতে আমেরিকার যে সুপার পাওয়ার, সুপ্রিমেসি, সেটা যাতে কেউ অন্য কোনো দেশ না নিয়ে নিতে পারে। তেমনটাই ভেনেজুয়েলা যেহেতু আমেরিকার সাথে এই সমঝোতায় আসেনি, আমেরিকার আদেশ পালন করেনি, ফলত তাকে শেষ করে দিতে, মানুষ মারতেও ডোনাল্ড ট্রাম্প বা তার সরকারের কোনো রকম কোনো মাথা ব্যথা নেই, বা কোনো রকম কোনো কিছুর আবেগ নেই, বেদনা নেই, কিছুই নেই, এথিক্সও নেই যে এটা করা যায় না। এবার একটা প্রসঙ্গ, যে এই যে কলম্বিয়া, কলম্বিয়া এখন এই ভেনেজুয়েলার পরে কলম্বিয়া এখন খুবই ভয়ের সম্মুখীন হয়েছে। কেন? কারণ আমেরিকার যে শোন দৃষ্টিতে এবার আছে কলম্বিয়া, তাই ইউএন এর সাথে মিটিং এ বসতে চাইছে, কিন্তু সেখানেও ইউএন এর হাত পা বাঁধা, কারণ আমেরিকার টাকায় ইউএন চলে। এটা যদি আমেরিকা না হয়ে অন্য কোনো দেশ হতো, প্রতি বিশ্বের সমস্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অনেক কিছু কথা বলে ফেলতেন, আমেরিকা করলে সেটা করা যায়। তো এই একটা অবস্থা এখন তৈরি হয়েছে। এখন প্রশ্ন, যে তাহলে কি ইন্ডিয়ার ক্ষেত্রেও এরকম কিছু হতে পারে? কারণ আমরা আমাদের দেশকেই দেখব, দেশের ভালো মন্দ সুবিধা অসুবিধা সেটা নিয়ে একটু কথা বলি এবার। প্রথমত, ইন্ডিয়ার ক্ষেত্রে একটা দিক ভালো, যে ইন্ডিয়ার মানুষজন, ভারতবর্ষের মানুষজন, আমি আপনি বা সকলে মোটামুটি জিও পলিটিক্সটা এখন বুঝে গেছে। সেই জন্য হয়তো খুব বেশি আন্দোলন সৃষ্টি করা না গেলেও, খুব বেশি না গেলেও বলছি, কারণ সম্ভাবনা একেবারেই নেই তা নয়, কারণটা আমি বলবো, আসছি। পাশাপাশি যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, কারণ আমেরিকা যদি সন্দৃষ্টি পড়ে, তার যদি আহ, এইরকম কোনো, যেহেতু ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক যে খুব এখন বন্ধুত্বপূর্ণ তা নয়, ফলে এরকম যদি কিছু হয় তাহলে কি ইন্ডিয়ার উপর এরকম অ্যাটাক হতে পারে, প্রসঙ্গ উঠে আসে। হতেই পারে। কারণ হচ্ছে, যদি না হয় একমাত্র চায়নার ক্ষেত্রে সেটা না হতে পারে। কারণ হিসেবে যদি বলি তাহলে টেকনোলজি, চায়নার টেকনোলজি তার সমস্ত নিজের, সমস্ত অ্যাপ্লিকেশন থেকে শুরু করে গুগল ম্যাপ থেকে শুরু করে এভরিথিং তার নিজের। কিন্তু ইন্ডিয়ার যাবতীয় যা কিছু, সমস্ত ডেটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত বিদেশের দ্বারাই পরিচালিত হচ্ছে, ফলে সমস্ত রেকর্ড কিন্তু থাকে। তাই এই যে আমরা বলি যে একটা দেশের, বা বাংলাদেশে যখন এই আন্দোলন ক্রিয়েট করা হলো, সৃষ্টি করা হলো, তার জন্য তো ওই ডেটাগুলো দরকার, সমস্ত রেকর্ডগুলো দরকার।
কি একটা দেশে হচ্ছে, চলছে, সোশ্যালি কি কি যাচ্ছে, মানুষজন কি গ্রহণ করছে, সবটা দরকার হয়। তেমনি ভারতবর্ষ এখনো অতটা এগিয়ে নেই। ফলে এমন নয় যে ভারতবর্ষে আহ, এই আন্দোলন বা এই রকম আন্দোলন সৃষ্টি করা একেবারেই সম্ভব নয়, হলেও হতে পারে। তাই মানুষকে আরো সচেতন হতে হবে, আমাদের আরো সচেতন হতে হবে, এবং দেশ যখন, তখন সবার আগে দেশাত্মবোধ এবং আত্মনিবেদন, এটা আমাদের মাথায় রাখতে হবে। তবে একটা বিষয় খুব ভালো, আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, যেহেতু বাংলাদেশ এখন ভীষণ ভারত বিদ্বেষী বা ভারত বিরোধী ন্যারেটিভ নিয়ে এরকম চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাই আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের প্রত্যেক জায়গার প্রত্যেক রাজ্যের মানুষজনেরা, তারা নিজেদের দেশকে কতটা ভালোবাসে এবং দেশকে নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ নয়। এটা অবশ্যই আমাদের জন্য খুব ভালো দিক। ভারতবর্ষের এটা একটা পজিটিভ পয়েন্ট। তাই সহজেই যে এরকম আন্দোলন সৃষ্টি করা যাবে ভারতবর্ষের মধ্যে সেটা নয়। তবে ওই যে একই কথা, আরো বেশি করে ভারতবর্ষ আমাদের সকলকে আত্মনির্ভর হতে হবে, নিজের দেশকে আত্মনির্ভর করতে হবে। কারণ আমেরিকাই সব কাজটা করতে পারছে, তার কাছে সব কিছু আছে এবং তার নিজের সব কিছু, কারোর ধার করা নয়। তাই এত সুন্দর করে পরিকল্পনা করে একটা একটা দেশকে ধ্বংস করতে পারছে। সেরকম ভারতবর্ষকে যদি শক্তিশালী হতে হয়, আরো শক্তিশালী হতে হবে, আমাদের প্রত্যেককে, প্রত্যেকটা মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেদের যাবতীয় যা কিছু আহ, করণীয়, মানে যেরকম মানি তো ম্যাটার, টাকা তো খুব গুরুত্বপূর্ণ। একটা দেশের টাকা যদি না থাকে, সে কি করে যুদ্ধ করবে বা অন্য দেশের সাথে কি করবে? ফলে সেটার জন্য প্রত্যেকটা মানুষকে, তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, নিজের নিজের মতো কিছু করতে হবে। কারণ দেশের জিডিপি কিন্তু হাই না হলে, দেশের টাকা না হলে একটা দেশ অন্য দেশের সাথে কখনোই লড়তে পারবে না, অন্তত পক্ষে এরকম শক্তিশালী দেশ। এবার বিষয় হচ্ছে যে তাহলে রাশিয়া, রাশিয়া কি এখন চুপ করে বসে থাকবে? কারণ এমনিতেই দেখতে পেয়েছি তো আমরা যে রাশিয়া, তারপর নর্থ কোরিয়া, তারপর কিউবা, প্রত্যেকে এই আমেরিকার এই সিদ্ধান্তে আলোচনা করেছেন, সমালোচনা করেছে। ফলে রাশিয়া তাহলে এখন কোন অবস্থায় আছে? স্বাভাবিকভাবেই যে রাশিয়ার সাথে তো আমেরিকার চিরশত্রুতা সবসময়ই। এবার যদি এরকম কিছু ঘটনা ঘটে, 2026 তো শুরুই হচ্ছে যুদ্ধ দিয়ে, এখন প্রশ্ন হলো যে তাহলে ইন্ডিয়াতেও কি এরকম কিছু সমস্যা ঘটতে পারে? বা রাশিয়া, রাশিয়া কি চুপ করে বসে থাকবে? আসলে ইন্ডিয়ার ক্ষেত্রে বা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এরকম আন্দোলন নাও হতে পারে, আবার যে না হওয়ার সম্ভাবনা একেবারেই নেই সেটাও নয়। কারণ আমরা যেরকম বাংলাদেশে দেখেছি বা অন্য কোনো নেপালে দেখেছি। কেন বলছি এ কথা? এবং আমেরিকার সাথে তো ইন্ডিয়ার সম্পর্ক খুব একটা ভালো এখন নয় একেবারেই। তাহলে কি আমেরিকা এরকম কোনো কিছু করতে পারে ইন্ডিয়ার ক্ষেত্রে? সেটা সম্পূর্ণই প্রশ্নের আকারেই থাকে। কিন্তু করতে পারবে না একেবারেই কোন দেশের ক্ষেত্রে সেটা অবশ্যই চায় না। কারণ চায়নার সমস্ত কিছু অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, অ্যাপ থেকে শুরু করে, ম্যাপ থেকে শুরু করে, যাবতীয় যা কিছু সব নিজস্ব, যেরকম আমেরিকার। আর আমেরিকা এত শক্তিশালী হয়ে ওঠার পিছনে কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এত বড় বড় অপারেশন করা, এত বড় বড় দেশকে ফেলে দেওয়া, একটা একটা দেশকে ফেলে দেওয়া, তার নিজস্ব টেকনোলজি আর অবশ্যই টাকা, এই দুটো আমেরিকাকে শক্তিশালী করেছে, তো অবশ্যই এই দুটো জিনিস। ফলে ইন্ডিয়ার এই জিনিসটা নেই। ফলে ডেটা থেকে শুরু করে সমস্ত রেকর্ড ইন্ডিয়ার, সেগুলো কিন্তু এখনো বিদেশের অ্যাপ্লিকেশন বা সবকিছুই আমরা ব্যবহার করছি। তাই এইগুলো যখনই পাস হয়, তখন থেকেই একটা দেশের কি চলছে, সোশ্যাল জায়গাটা ঠিক কি, মানুষজন কোন জায়গা থেকে দুর্বল, এই সব কিছু রেকর্ড থাকে। তাই ভারতবর্ষকে আরো অনেক বেশি আত্মনির্ভর হতে হবে এবং আমাদের প্রত্যেকটা মানুষকে অনেক সচেতন হতে হবে, অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। কারণ দেশের
টাকা এটাও গুরুত্ব রাখে। একটা দেশের সাথে যুদ্ধ করার জন্য মানি ম্যাটার। ফলে তার জন্য কি তরুণ প্রজন্মকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, অর্থের প্রয়োজন আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। বেশ, যাই হোক, তো সেটা প্রসঙ্গ এই এই ভিডিওতে আমি আলোচনা করছি না। তো কিছুটা বললাম। তাহলে এখন ভেনেজুয়েলার অবস্থা কি হতে পারে? দুটো বিষয় আছে। সেটা হচ্ছে, এক, যদি সরকার পুরোপুরি পড়ে যায় এবং তারপর নতুন সরকার যদি সেরকমই হয়, নতুন সরকার যদি আসে এবং সেই যে আসবে সে কিন্তু, যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে, সে অবশ্যই আমেরিকার পুতুল, এটাই বাস্তব। আর যদি এটা না হয়, কারণ অনেক মানুষজন এটা নিয়ে আন্দোলন করছে, কারণ তাদের দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে, তারা যদি এখন বলে যে আমরা এটা চালিয়ে যাব এবং এটা আমেরিকা একেবারেই ঠিক করেনি, তাহলে যুদ্ধ এখনো চলবে। সেটা আমাদের সম্পূর্ণরূপে দেখতে হবে পরবর্তীতে কি হচ্ছে। তাহলে এখন প্রশ্ন, যে ভারতবর্ষ কি এরকম কোনো কিছু পরিস্থিতি তৈরি হতে পারে, মানে যেরকম আর কি সরকার বিরোধী আন্দোলনই হোক বা এরকম কোনো পরিস্থিতি। একটা বিষয় সত্য, যে ভারতবর্ষের মানুষজন জিওপলিটিক্স খুব ভালো করেই বোঝে। এখন অন্তত সবাই যথেষ্ট সচেতন এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা যে ভারতবর্ষে আহ, এরকম কোনো কিছু আন্দোলন সৃষ্টি করার পরিকল্পনা হয়নি তা নয়। অনেক কিছু ইস্যু নিয়ে হয়েছে, অনেক কিছু ইস্যু ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু ভারতবর্ষের জনগণ অবশ্যই সচেতন এবং দেশের জন্য তারা তারা অবশ্যই আত্মনিবেদন সর্বসময়। তাই এটা ভারতবর্ষে এখনো করা যায়নি। তবে ভবিষ্যতে যে এরকম কিছু সম্ভাবনা হবে না, সেটার পুরোপুরি যে একটা গ্যারান্টি বলা যায়, সেটা দেওয়া যায় না। কারণ হিসেবে অবশ্যই ভারতবর্ষ এখনো সম্পূর্ণরূপে আত্মনির্ভর হয়নি। আমরা অবশ্যই অনেকটা এগিয়ে চলেছি সেই দিকে। এখনো পর্যন্ত ভারতবর্ষের যাবতীয় ডেটা থেকে শুরু করে সমস্ত রেকর্ড কিন্তু আমরা বিদেশি সমস্ত কিছু ব্যবহার করি, তাই তাদের কাছে থাকে। এবং এটা খুব বড় একটা বিষয় যে ঠিক মানুষজন কোন আহ, জায়গাটায় দুর্বল, সোশ্যালি কোন জায়গায় দুর্বল, কি চাইছে, কি চলছে, এই রেকর্ডটা খুব ইম্পর্টেন্ট এরকম একটা অপারেশনের জন্য। কিন্তু চায়না এদিক থেকে খুব সেফ। চায়নায় এরকম কিছু ঘটানো যাবে না, কারণ চায়নার সমস্ত কিছু তার নিজস্ব। এবং আমেরিকাও এত বড় বড় অপারেশন করতে পারছে, তার একটা বড় কারণ তো অবশ্যই টাকা, তার কিন্তু পাশাপাশি তার সমস্ত কিছু নিজের, সমস্ত কিছু নিজের। এবং এটা খুব গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজি, ইন্টেলিজেন্সি এবং মানি, এই তিনটেই, এবং তার পাশাপাশি যাবতীয় যা কিছু আমেরিকার নিজস্ব। তাই এত গোপনে গোপনে পরিকল্পনা চলছে, এক একটা দেশকে ফেলে দেওয়া হচ্ছে কত সহজে। যাই হোক, তো এখন প্রসঙ্গ হলো যে ভেনেজুয়েলার ভবিষ্যৎ কি হতে চলেছে। দুটো বিষয় হতে পারে। এক হচ্ছে যে যদি নতুন সরকার গঠন হয়, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়, সেটা অবশ্যই আমেরিকার পুতুল একটি ছায়া সরকার তৈরি হবে, যেটা বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি। আর যদি সেটা না হয়, যদি, যেহেতু কিছু সংখ্যক জনগণ আমরা দেখতে পেয়েছি যে ভেনেজুয়েলার, তারা এখনো পর্যন্ত রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যাওয়ার আন্দোলন করছে, ফলে এটা যদি ক্রমাগত চলতে থাকে তাহলে যুদ্ধ চলবে, এটা তো অবশ্যই বুঝতে পারা যাচ্ছে। কিন্তু আমেরিকাও ছেড়ে দেওয়ার পাত্র তো নয়। এত দূর হয়ে গেছে মানে এবার ভেনেজুয়েলার ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে আমেরিকার হাতেই, এটাই বাস্তব। এবার দেখার বিষয় যে কি হতে চলেছে। অবশ্যই আমি সবটা আরো যখন কিছু খবর পাবো আপনাদেরকে জানাবো। বেশ, তাহলে আপনার অভিমত আপনি অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।